অন করেছো? আমি আপনাদের আগেই জানিয়েছিলাম যে 5টার সময় নবান্ন থেকে একটি প্রেস হবে, যাতে আপনারা সবাই জানতে পারেন এবং যারা ভুক্তভোগী তারাও জানতে পারেন, যাতে কোনো ভুল মেসেজ না যায়। সেই জন্য মনে রাখবেন, আমরা যারাই সরকার চালাই বা যেখানেই থাকি না কেন, আমাদের প্রত্যেককেই একটা আইন মেনে চলতে হয়, সংবিধান মেনে চলতে হয়। এবং আইন মেনে চলার ক্ষেত্রে আমরা যদি আইনের জুরিসডিকশনের বাইরে গিয়ে নিজেদের মতো করি, তাহলে কিন্তু এটা অন্যভাবে কোর্ট নিতে পারে। এবং যেহেতু আমরা রিভিউ পিটিশন অলরেডি করেছি, কিন্তু সুপ্রিম কোর্টে এখন গরমের ছুটি চলছে। গরমের ছুটির সময় আমরা চেষ্টা করেছি এটাকে রেজ করবার, কিন্তু যেহেতু গরমের ছুটি পড়ে গেছে, আমরা সঠিক সময়ে রিভিউ পিটিশন রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা আবেদন করেছি। সেই আবেদনে পরিষ্কারভাবে আমরা কিন্তু কারো চাকরি যাওয়ার কথা বলিনি। আমরা পরিষ্কার বলেছি যে যারা চাকরি করে তাদের সুযোগ দেওয়া হোক এবং তাদের যেন লিস্টটা বাতিল না করা হয়। কিন্তু সুপ্রিম কোর্ট, আপনারা জানেন যে অলরেডি একটা এই রিভিউ করবার আগে রিভিউটা আলোচনা করার সুযোগ আসেনি এখনো, যেহেতু গরমের ছুটি পড়ে গেছে। গরমের ছুটি পড়ার পরে এটা আলোচনা হবে। কিন্তু আমরা যদি ততদিন অপেক্ষা করি, তাহলে আগের যে অর্ডারটা দিয়ে গেছেন প্রধান বিচারপতি, সেই অর্ডারটা কোনো কারণে যদি আমরা ক্যারি না করি, মানে বহন না করি, তাহলে যদি কখনো বলে দেয় যে তোমাদের তো অর্ডার দিয়েছিলাম, তোমরা সেটা মানোনি, সুতরাং সবটাই বাতিল, এটা আমরা চাই না। যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সবটাই রেডি করে রাখবো। যদি রিভিউয়ে বলে আপনাদের পরীক্ষা দিতে হবে না, আপনাদেরটা অ্যাকসেপ্টেড করা হলো, লিস্ট বাতিল করা হলো না, তাহলে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কথা শুনবো, তখন এটা আসবে না। কিন্তু আমরা একটা হাতে টাইম নিয়ে করেছি এই কারণে যে যাতে রিভিউ পিটিশনও চলবে আর আমাদের প্রসেসটাও 31শে মের মধ্যে করতে বলেছে, নোটিফিকেশন করতে বলা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট খুলবে সম্ভবত জুন মাসের 2nd বা 3rd উইকে, আমি এক্স্যাক্টলি ডেটটা জানি না। কিন্তু আমাদের টাইমটা বেঁধে দেওয়া হয়েছে, যেটা আগের জাজমেন্ট রিভিউ করবার আগে, সেটা কিন্তু 30th, এটা হচ্ছে 31st মে 2025 is to be filed। ওনারা পরিষ্কার বলেছেন, since the panel has been cancelled and the affidavit of compliance of issue of advertisement by 31st May 2025 is to be filed, we may do the following timeline for that। আমি প্রথমেই টিচার যারা আছেন তাদের কথাটা আগে বলবো। দুটো পার্ট আছে, একটা গ্রুপ সি গ্রুপ ডি আর আরেকটা হচ্ছে টিচারদের পার্ট। আমি পরিষ্কার বলবো যে দেখুন, এটা আমরা করতে বাধ্য হচ্ছি, আমাদের করার যে ইচ্ছে ছিল মন থেকে তা নয়। আমরা চাই চাকরি হারারা সকলে চাকরি ফিরে পাক, যারা প্রথম দিন থেকে আমরা বলেছি আপনাদের সাথে আছে। এবার অনেকে ইন্ডিভিজুয়াল চলে গেছে, তারাও গিয়ে কখনো কখনো কোর্ট থেকে অনেক নেগেটিভ রিপোর্ট চলে আসছে, কিন্তু আমরা সেটা করব না। সেটা করতেই পারে, এটা তাদের অধিকার, যে কোনো কেউ যেতে পারে। কিন্তু আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যখন করি, তখন পুরো রাজ্যটাকে নিয়ে করতে হয় এবং সবার স্বার্থটা আমাদের দেখতে হয়।
তাই পরিষ্কার করে বলছি, ম্যাটারটা খুব সেন্সিটিভ। প্রেস মিডিয়াকে আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে কোনো কথা, কোনো লাইন আমাদের ডিস্টর্ব করবেন না এবং নেগেটিভ এবং ন্যারেটিভ দেবেন না, কারণ আমরাও কিন্তু সবটা রেকর্ড করে রাখছি, কারণ সুপ্রিম কোর্ট এটা আমাদের পেশ করতে হতে পারে। সুপ্রিম কোর্টের যেহেতু অর্ডার আছে 31 মের মধ্যে করতে হবে, আমরা এতদিন ধরে অপেক্ষাই করছিলাম। অর্ডার তো বেরিয়েছে অনেক দিন আগে, প্রায় অ্যাবাউট 2 মান্থস হবে। 3rd এপ্রিল 17th এপ্রিল, তাহলে প্রায় অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমরা কোনো অ্যাকশন নিচ্ছিলাম না। আমরা ওয়েট করছিলাম যে এর মধ্যে হয়তো রিভিউ যেটা আমরা করেছি রাজ্য সরকারের থেকে সেটা হয়তো আলোচিত হবে এবং তার পরিপ্রেক্ষিতে যে আদেশ কোর্ট দেবেন তাতে হয়তো চাকরি প্রার্থীদের পক্ষেও হতে পারে। ফলে আমরা অপেক্ষা করছিলাম, কারণ আমরা বলেছি যে চাকরি প্রার্থীদের চাকরি আমরা খেতে চাই না। কিন্তু যেহেতু এখনো রিভিউটা হয়নি, কারণ রিভিউ পিটিশন পেন্ডিং আছে এবং কোর্টে গরমের ছুটি পড়ে গেছে, অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে 31শে মের মধ্যে করতে হবে, নোটিফিকেশন করতে হবে। তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা 31শে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। আর দ্বিতীয়ত, যদি রিভিউ যেটা আমরা করেছি, রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেইটাকেই গ্রহণ করব। দুটো অপশানই আমরা ওপেন রেখেছি, কিন্তু পরে যাতে বলতে না পারে সুপ্রিম কোর্ট যে 31শে মের মধ্যে তোমাদের নোটিফিকেশন করতে বলা হয়েছিল, তোমরা কেন করোনি, সেই জন্যই আইন মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে। কিন্তু অপশন আমাদের ওপেন থাকছে ফর রিভিউ। আমরা যেহেতু 31শে মের কথা বলা হয়েছে, তাই আইনজ্ঞদের সাথে কথা বলে সবার সাথে আলোচনা করে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট, যেহেতু 31শে মে লাস্ট ডেট করেছে আমাদের, 30শে মে কিন্তু এটা আমাদের করতে হবে। অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের করতে হবে 30শে মে, কারণ যেহেতু 31শে মে মধ্যে করতে বলেছে। তাহলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব। আমি কিন্তু আবার বলছি, অপশন কিন্তু ওপেন আছে রিভিউয়ের জন্য। রিভিউয়ে যেটা বলবে আমরা সেটাই মানব। এখন যেহেতু হাতে কোনো উপায় নেই বলে আমরা এটা করছি, যেহেতু সময়, টাইম ইজ রানিং আউট। তাহলে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট 30শে মের মধ্যে আমাদের করতে হচ্ছে, যতক্ষণ রিভিউ না হচ্ছে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা টাইম দেওয়া হয়েছে 16ই জুন পর্যন্ত। যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন 16ই জুন পর্যন্ত। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14ই জুলাই করা হয়েছে, হাতে সময় রাখা হয়েছে, যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে, সেই জন্য আমরা ইচ্ছা করেই 2 মাস হাতে টাইম রেখেছি। পাবলিকেশন অফ প্যানেল আমরা 15ই নভেম্বর করেছি, কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে। আর কাউন্সিলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা 20শে নভেম্বর। আমরা চাইছি নভেম্বরের মধ্যেই, যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং করে টোটালটা করে দেব। এখানে যা হয় সিস্টেম অনুযায়ী, যেহেতু কোর্ট বলে দিয়েছে, আমরা কিন্তু বলছি না, এটা কোর্টের অর্ডার। রিটিন টেস্ট, স্ক্রুটিনি, চ্যালেঞ্জ, রেজাল্ট পাবলিকেশন, ইন্টারভিউ etc. shall be completed in the meantime. সব প্রসেসই আমরা করে নেব যদি রিভিউতে কিছু আমরা বিচার না পাই। অ্যাডভার্টাইজমেন্ট যেটা করা হবে
Advertisement may be made for the 24,203 such posts which have been deemed to be vacant. 24,203 যেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী ডিম টু বি ভ্যাকেন্ট হয়ে আছে। যদিও তারা কাজ করছেন, তারা কাজ করে যান, তারা ডিসেম্বর পর্যন্ত মাইনে তো কনফার্ম করেছে সুপ্রিম কোর্ট, আমরা তো অ্যাপিল করেছিলাম। সুতরাং তারা বেশি চিন্তা না করে তারা তাদের কাজ করে যান, আর আমাদের কাজও আমরা করে যাব। অ্যাডিশনাল তাছাড়াও এই 24,203 জন টিচার যেটা ভ্যাকেন্ট আছে সেটাও সব মিলিয়ে, তাছাড়াও আরো অ্যাডিশনাল আমরা কিছু ভ্যাকেন্সিস ক্রিয়েট করেছি, কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে। আমি আপনাদের আগেই বলেছি 11,517 ভ্যাকেন্সিস ফর 9 and 10, এটা অ্যাডিশনাল, এবং 6,912 ফর 11 and 12 টিচারদের জন্য এক্সট্রা পোস্টও করা হচ্ছে। আর 571 জনের জন্য গ্রুপ সি এবং 1000 গ্রুপ ডির জন্যও করা হচ্ছে। তাহলে টোটাল ভ্যাকেন্সিস প্রপোজ টু বি ফিল্ড আপ 44,203। মোট ভ্যাকেন্সিস 44,203। ক্লাস 9-10 চাকরিহারাদের নিয়ে 23,212, ক্লাস 11-12 চাকরিহারাদের নিয়ে 12,514, গ্রুপ সি 2,989, গ্রুপ ডি 5,488। এটা রাখা হয়েছে। যারা চাকরি করে এসছেন অথচ বয়স পেরিয়ে গেছে, এরকম তো অনেক কেস আছে। ধরুন ওদের একটা এজ লিমিট আছে, যারা অ্যাপ্লিকেশন করবেন এই চাকরির জন্য, চাকরিহারাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে, সেখানে তাদের একটা এজ রিল্যাক্সেশন করা হবে, অর্থাৎ তারা যেন প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে, বয়সের জন্য সেটা আটকাবে না। তাছাড়াও আমরা আর একটা অ্যাডভান্টেজ দেবো, সেটা ডিটেলস এখনো তৈরি হয়নি। যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব, যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারে। আর গ্রুপ সি গ্রুপ ডিটা আমি আজকেই বলছিলাম, যেটা অ্যাডিশনাল পোস্টটা বলে দিলাম, কিন্তু যাদেরটা টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে, তাছাড়াও অনেক টিচাররা আছে যারা বাতিল হয়ে গেছেন, যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না, তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতেই পারে, কোর্ট সেটাও বলে দিয়েছে। সুতরাং আমরা এডুকেশন ডিপার্টমেন্টে যেমন আমাদের লোক প্রয়োজন, কারণ ঘন্টা বাজানোর লোকও নেই, রুম পরিষ্কার করার লোকও নেই, তালা বন্ধ করার লোকও নেই এই ঘটনার ফলে। সেই রকম যেমন আমরা অ্যাডিশনাল গ্রুপ সিডি নিচ্ছি, সাথে সাথে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছেন অথচ তাদের সবারটা বাতিল হয়ে গেছে, ম্যাক্সিমামটা বাতিল হয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি সবটাই ওরা এডুকেশন ডিপার্টমেন্টে নিতে পারে এসএসসি। হ্যাঁ, তাহলে ওরা এডুকেশন ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারে। ওরা তাছাড়াও আমরা আরো 3-4টে ডিপার্টমেন্ট অপশন দেবো, কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করব, কারণ যেহেতু ওটার সাথে এটার সম্পর্ক নেই। আর আমরা যেহেতু চাই না কারো চাকরি চলে যাক, কেউ ব্যাংক লোন নিয়েছে, কেউ গাড়ির লোন নিয়েছে, কেউ বাড়ির লোন নিয়েছে, কারো বৃদ্ধ বাবা মা আছে, কারো ছেলে মেয়েরা আছে, তাই মানবিকতার স্বার্থে তারা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারে, এডুকেশন ডিপার্টমেন্টেও করতে পারে, এবং তাছাড়া আরো 3-4টে ডিপার্টমেন্ট আমরা দিয়ে দেবো, যাতে যেটা তারা প্রয়োজন মনে করবে সেই নোটিফিকেশনটা আমরা 3-4 দিন পরে করে দেবো। গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে আগে টিচারদের নোটিফিকেশনটা হবে 30শে মে,
যেহেতু 31শে মে লাস্ট ডেট, আর গ্রুপ সি গ্রুপ ডি যেটা বাতিল করে দিয়েছি যে লিস্ট, তাদের জন্য আমরা অন্য ব্যবস্থা করব, অল্টারনেটিভ দেখব, রিভিউয়ে যদি কিছু হয় বেটার, না হলে আরও যত ডিপার্টমেন্ট আছে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনারা পোস্ট ক্রিয়েট করে তাদের নিতে পারেন। সুতরাং আমরা 3-4টে ডিপার্টমেন্টকে বেছে নেব, সেটা কথাবার্তা চলছে, আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে, এবং সেটা আমরা 31শে মে টিচারদেরটা করার পরে অ্যাফিডেভিট আমরা 3-4 দিন পরে গ্রুপ সি ডিটা আলাদা করে করব, মানে যাদের চাকরি চলে গেছে। আর বাদবাকিটা আমার মনে হয় রিভিউয়ের জন্য আমাদের অপেক্ষা করা উচিত। এখনই একথা বলা উচিত না আমরা পরীক্ষা দেবো না, দিচ্ছি না, দিতে পারবো না, তাহলে তো চাকরিটাই থাকবে না। এটা তো আমাদের অর্ডার নয়, এটা সরকারের অর্ডার নয়, এটা আমাদের কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করেন লিস্ট, তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে। আজকে তারা আবার বন্ধ হয়ে ঢোকবার চেষ্টা করছে। আমি শিক্ষার্থীদের বলবো, শিক্ষক শিক্ষিকা গ্রুপ সিডি যারা আছেন আমার কাছে সবাই সমান। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আপনারা প্লিজ অপশন 2টাকেও কাজে লাগান, অপশন 1টাকেও কাজে লাগান। অপশন 1 যদি হাত থেকে বেরিয়ে যায়, তারপরে যদি অপশন 2 রিভিউ করে আমরা যদি বিচার না পাই, তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়ার। আমরা চাই আপনারা চাকরি ফিরে পান। অপশন 1টাও হাতে রাখুন, যথাসময়ে অ্যাপ্লিকেশনটা ফেলে রাখুন, পরীক্ষায় ডাকলে যাবেন। আর আমি আশা করি তার মধ্যে গরমের ছুটি, আমি জানি না কবে খুলবে কোর্ট, সুপ্রিম কোর্টে কবে খুলবে আমি জানি না ঠিক। সুপ্রিম কোর্টে গরমের ছুটিটা শেষ হওয়ার পরেই আমরা রিভিউ পিটিশনটা নিয়ে আবার রেজ করব, এবং তার জন্য অনেকটা টাইমও রাখা হয়েছে, যাতে আমরা একটা সুযোগ নিতে পারি। চেষ্টা করবো অন্তত কথা বলার। আমাদের আইনজীবীরা তারা সাধ্যমতো লড়বেন, কিন্তু বিচার তো আমার হাতে নেই, বিচারের দায়িত্ব বিচারপতিদের হাতে। সুতরাং আমরা মানবিকভাবে তুলে ধরব যাতে তাদের লিস্টটা বাতিল করা না হয় এবং তারা যেন চাকরিতে সুযোগ পায়। যেটা করে যাচ্ছে সেটা থেকে যেন বিরত না হয়। আর যদি সেটা নাও হয়, তা সত্ত্বেও আমি বলছি আপনারা স্কুলে যাচ্ছেন যান, ডিসেম্বর পর্যন্ত তো অলরেডি সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে মাইনে পাবেন। আর তার মধ্যে আপনারা পরীক্ষাটায় বসুন, আপনাদের এজ রিল্যাক্সেশনও করা হচ্ছে, এক্সপিরিয়েন্স ব্যাপারটাও দেখা হচ্ছে। সুতরাং আমি আশা করি আপনারা যথাযথ জায়গায় ফিরে আসার জন্য মর্যাদা সহকারে সসম্মানে নিজেদেরটা রক্ষা করুন। নিশ্চয়ই সুযোগ আসবে, সুযোগটা সদ্ব্যবহার করুন। আমার এইটুকু অনুরোধ থাকে। এটা আমি বাধ্য হয়ে করতে বললাম, কারণ কোর্টের অর্ডার আমি যদি না মানি, তাহলে 26,000 টিচারদের যাদের কেস কোর্টে পড়ে আছে, বাতিল করে দিয়েছে যে লিস্ট, তাতে তারা বিপদে যাতে না পড়েন সেই জন্যই আমাদের অপশন 1 অপশন 2 রাখতে হয়েছে। অপশন 1 এটা কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী, অপশন 2 আমরা আবার রিভিউ করেছি। আমরা চেষ্টা করব যাতে ওদের না বসতে হয়, যাতে ওদের এগোতে না হয় সেটা। কিন্তু আমাদের কথাই তো শেষ কথা নয়, আমরা হয়তো একটা চাইছি, ওরা না চাইতেও পারেন। সেক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাব। আর তাতেও যদি না হয়, অপশন 1-এ যান। ভয় পাচ্ছেন কেন? চাকরি তো করছেন, করে যান না। বাদ বাকি তো সবকিছু আমার পক্ষে বলা সম্ভব নয়, আমাকে আইন মেনেই করতে হবে। কারো 40 বছর পেরিয়ে গেছে, 40 বছর পর্যন্ত চাকরির বয়স, কারো 35 বছর পর্যন্ত চাকরির বয়স। সুতরাং দে উইল গেট দ্য অপরচুনিটি। 40 পর্যন্ত মনে হয় এজ আছে, হ্যাঁ 40 পর্যন্ত। যাদের ইভেন 40 পেরিয়েও গেছে তাদেরটাও এজ রিল্যাক্সেশন করা হয়। এটা সুপ্রিম কোর্টের জাজমেন্টেই এক জায়গায় আছে। প্লাস এতদিন কাজ করেছেন, জীবনের যে অভিজ্ঞতা, সেটাও আপনার একটা প্লাস পয়েন্ট থাকে। এইটুকু আমার বলার ছিল। আমি আপনাদের আবেদন করব
যে এটা নিয়ে প্লিজ দয়া করে কেউ কেয়ার পিরিয়ড বাড়াবার জন্য আমার মুখের কথা ডিস্টার্ব করবেন না, কারণ এটা কিন্তু আমাদের কোর্টকেও প্লেস করতে হবে যে আমরা নোটিফিকেশন করবার আগে প্রেস মিডিয়াকে কনফিডেন্সে নিয়ে এই কথাগুলো বলেছি এবং তারপরেই আমরা কিন্তু নোটিফিকেশনটা করব। আপনাদের আগে জানালাম, তারপরে আমরা করব। আজকে দেখুন 27 তারিখ হয়ে গেল, তো আমাদেরও তো নোটিফিকেশন করবার জন্য লয়ারদের কনসাল্ট করে, ডিপার্টমেন্টকে কনসাল্ট করে আমাদের কাজটা করতে হবে। সেই জন্য 2 দিন আমরা হাতে রেখেছি, আর তো আমাদের টাইম নেই। কিন্তু রিভিউ পিটিশনটা আমরা স্ট্রংলি লড়বো, এটা আপনাদের আমি বলতে পারি। এটাই আজকে বলার ছিল, যাতে সবাই জানতে পারে। সেই জন্যই আমি ফেস টাইমে আগে থেকে বলে দিয়েছিলাম যে আপনারা লক্ষ্য রাখুন, যাতে কারো কথা শুনে কাকে কান নিয়ে পালিয়েছে বলে আমরা না দৌড়াই। নিজে কানে শুনে নিজস্বভাবে চাকরিটাকে বজায় রাখার জন্য যা যা করার করুন। আমরা আপনাদের সাথে ছিলাম, আছি, থাম। যাদের যোগ্যতা আছে তারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। আমাদের ইন্টেনশন হচ্ছে তাই, যাদের রিকুইজিট কোয়ালিফিকেশন আছে ফর সেট পোস্ট, যে পোস্ট মানে অ্যাডভার্টাইজ করা হবে, age relaxation will be given to the candidates in terms of the order of the Honorable Supreme Court. The new recruitment rules is ready, both for teaching and non-teaching posts. An advertisement have been drafted and have been examined by the law department and legal team. এটা আমরা আরেকটু যাচাই করে নেওয়ার জন্য 2 দিন হাতে টাইম নিচ্ছি। এই পর্যন্ত আমার বলার ছিল, আমি এটুকুই বললাম। আশা করি এটা নিয়ে 26,000 টিচারদের ব্যাপার আছে, জলঘোলা করবেন না কেউ। টিচারদের আমি ত্রিপুরাতেও দেখেছি 10,000 টিচার ছাঁটাই হয়ে যাওয়ার পরে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বর্তমান সরকার সেখানে যারা আছেন করেন তো নি, উপরন্তু লাঠি মেরেছেন, মাথা ফাটিয়ে দিয়েছেন সবাইকে। ইউপিতেও 69,000 টিচারের চাকরি চলে গেছে, এমনকি আরো অনেক রাজ্যে প্যানেল ক্যান্সেল হয়ে গেছে। আপনারা মধ্যপ্রদেশে দেখেছেন ভ্যাপাম কেস নিয়ে কি হয়েছে, কতজন মারা গেছে, আজ পর্যন্ত মানুষ বিচার পায়নি। কিন্তু আমরা বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে না কাঁদে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশন অনুযায়ী আমরা চাই বিচারের সাথে, মর্যাদার সাথে, সসম্মানের সাথে আপনারা কাজটা করুন, যাতে সমাজ উপকৃত হতে পারে। ধন্যবাদ। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছিলাম 5টার পাঞ্চে, বরঞ্চ আমরা এই নিয়ে আলোচনা করি, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী বলেছেন। পরীক্ষাটা নিতেই হবে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ আছে রিভিউ পিটিশন আলাদা করে চলবে। একই সঙ্গে এটাও তিনি বলেছেন যে যারা কাজ করছেন তাদের এক্সপিরিয়েন্সের ওপর একটা নাম্বার থাকবে, এই কথাটা তিনি কিন্তু বলেছেন, যেটা নিয়ে চর্চা হচ্ছিল যে অভিজ্ঞতার ভিত্তিতে নাম্বার দেওয়া যায় কিনা, একটু সুবিধা কিছু পাওয়া যায় কিনা, সেটার কথা যেমন বলেছেন। এবং এজ রিল্যাক্সেশনের কথাও বলেছেন, অর্থাৎ যারা চাকরিহারা তারা একটু সুবিধা নিয়েই পরীক্ষায় বসতে পারবেন। এই জায়গা থেকে আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন, আগে একটু আলাপ করিয়ে দিই, আমাদের সঙ্গে কংগ্রেসের চন্দন ঘোষ চৌধুরী রয়েছেন, বিজেপির প্রীতম দত্ত রয়েছেন, তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন। আর এই জায়গায় দাঁড়িয়ে আবারও বলছি যে নোটিফিকেশন হবে খুব তাড়াতাড়ি, এবং পরীক্ষার যে বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও বলেছেন। এবং আমি একটু সরাসরি যেখানে চাকরিহারারা আন্দোলন করছেন, নান্টু রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের একটু নান্টুর কাছে যাই, তারা এখনই কিছু বলতে রাজি হচ্ছেন কিনা, মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া দিতে রাজি হচ্ছেন কিনা, নান্টুর কাছ থেকে জানিয়ে আগে। নান্টু,
দেখো, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ হয়েছে, তবে এখনো পর্যন্ত তারা কিছুই এই প্রসঙ্গে বলতে চাইছে না। তার কারণ মুখ্যমন্ত্রী যা যা বলেছেন সেই প্রসঙ্গে তারা নিজেদের মধ্যে আলোচনা করবেন, আলোচনা করার পরেই তারা তাদের বক্তব্য দেবেন। আমরা একবার চেষ্টা করব কথা বলার, যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি বলেছেন বক্তব্য কি বলবেন? দেখুন, আপনাদের তো প্রথম থেকে জানিয়ে আসছিলাম যে পরীক্ষার দেওয়ার ক্ষেত্রে আমরা রাজি নই। উনি ওনার আইনগত দিক থেকে বলেছেন, এবার আমরা কি সিদ্ধান্ত নেবো সেটা আলোচনা করে স্থির করব। কেননা প্রথম থেকে আমাদের দাবি ছিল যে পরীক্ষা দিয়ে আমরা চাকরি পেয়েছি, 7 বছর চাকরি করছি, সেই একই পরীক্ষায় আবার বসবো, সেই পরীক্ষায় পাস করব কিনা। অলরেডি 10 বছর হয়ে গেছে, আর এই 10 বছরে আবার অনেক ফ্রেশ ক্যান্ডিডেট, যেহেতু আমার যেটা শুনে আমার মনে হলো যে এই এক্সামটা ওপেন টু অল হয়ে যাবে। তো এইগুলো বিষয় নিয়ে আমরা নিজেরা আলোচনা করব, করে তারপরে সিদ্ধান্ত জানাবো। এক্ষুনি আমরা বলার মতো জায়গায় নেই, আলোচনা করি তারপরে জানাবো। না, আমরা আলোচনা এখনো করিনি, আলোচনা করি তারপরে সিদ্ধান্ত জানাবো। আমরা সেটাই বলছি, ওনার প্রতিক্রিয়াটা আমরা আলোচনা করেই জানাবো। দেখো, এই মুহূর্তে একদমই নান্টু বোঝা যাচ্ছে যে একটু আলোচনা করে নেবে। তবে দৃশ্যত অন্তত যেটা অরূপদা এসে গেছেন, অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস, অরূপদার কাছেই যায় সরাসরি। অরূপদা, দৃশ্যত যেটা মনে হলো অন্তত এখনো পর্যন্ত, যদিও তারা আলোচনা করে জানাবেন, তারা কি জানাবেন অবশ্যই আমরা শুনবো, কিন্তু ইনিশিয়ালি তো মনে হচ্ছে খুব একটা খুশি নন তারা, কারণ তারা বারবার দাবি করছিলেন যে আবার কেন আমরা পরীক্ষায় বসবো, আমরা তো পড়াচ্ছিলাম। প্রথম কথা দেখুন, যাকে যাই করতে হবে সেটা কিন্তু দেশের সর্বোচ্চ আদালতকে মান্যতা দিয়ে করতে হবে। আদালতের ঊর্ধ্বে, সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে আমরা কেউ নই। মুখ্যমন্ত্রী বারবার করে চেষ্টা করছেন যাতে এই সমস্যার থেকে একটা সলিউশন আসে। আজকে প্রথমত এই সমস্যাটা তৈরি হলো কেন? আজকে এটা তো মানতে হবে যে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রথম বলেছিল যে টেন্টেড আর নন টেন্টেড। এবার যখন টেন্টেড আর নন টেন্টেড আদালতই যখন একটা জায়গা থেকে অবজারভেশনে উপনীত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস যখন ভায়োলেট হয়, অর্থাৎ যদি আমরা জানি যে 99 জন অপরাধীও ছাড় পেতে পারে, কিন্তু একজন নিরপরাধও যেন শাস্তি না পায়, সেক্ষেত্রে 25,753 জন, আমি যদি ক্যান্সার আক্রান্ত সোমা দাসের কথা বাদও দিই, 25,752 জন, তাদের মধ্যে যদি একটা সাবস্ট্যান্সিয়েট অ্যামাউন্টে যদি দুর্নীতি করেও থাকে, তাহলে তাদেরকে বাদ না দিয়ে সামগ্রিকভাবে গোটা প্যানেলটা বাদ দেওয়াটা কতটা প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস হয়েছে সেটা নিয়ে মানুষের প্রশ্ন ছিল, এবং সেই জায়গা থেকেই সরকার রিভিউ পিটিশন দাখিল করেছে। আমরা যাদের চাকরি গেছে, চাকরিহারাদের পাশে, কিন্তু এটাও তাদের বুঝতে হবে যে আজকে গোটা প্যানেল বাতিল করতে চেয়েছিল যারা, তাদের দ্বিচারিতাটা। একদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোম্পানি চেয়েছে গোটা প্যানেল বাতিল করতে, আবার আরেকদিকে সিপিএম এবং বিজেপির তরুণজ্যোতি তিওয়ারিরা তারা চেয়েছে প্যানেল বাতিল করতে, আর সিপিএম এসে বলছে গোটা প্যানেল বাতিল না হয় যারা যোগ্য তাদের যেন চাকরি থাকে। এই যে রাজনৈতিক দড়ি টানাটানিতে পলিটিক্যাল ডিভিডেন্ড নেওয়ার খেলাটা, এর ফলে আজকে 26,000 এই পরিবারের জীবন অনিশ্চিত হয়েছে, তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আমাদের সরকার এদের পাশে রয়েছে। যে দুর্নীতি হয়েছে, যারা দুর্নীতি করেছে তারা জেলের পেছনে থাক, কিন্তু যারা ন্যায্য অধিকার বলে যোগ্যতায় চাকরি পেয়েছে, তাদের চাকরির উপর যারা প্রশ্নচিহ্ন ফেলেছে, তাদেরকেও আগামী দিন প্রশ্নের জবাব দিতে হবে। প্রথমত আজকে তো মুখ্যমন্ত্রীর কথা আবার প্রমাণিত হয়ে গেল যে উনি আবার সেই অযোগ্যতার সাথেও আছেন। উনি পরিষ্কার বলে দিলেন যে যারা গ্রুপ সি, গ্রুপ ডি যারা হয় তারা অন্য জায়গায় যাবে, মানে এটা বুঝিয়ে দিলেন যে যাদের থেকে আমরা টাকা পয়সা নিয়েছিলাম তাদেরকে আমরা সেভ করব। আজকে তাদের জন্যই, শুধুমাত্র চুরি করার জন্যই কিন্তু আজকে এই অবস্থা। এই যে একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, এটা মুখ্যমন্ত্রীর করা। আপনি বলেন না মুখ্যমন্ত্রীকে জানতো না? মনে আছে উপেন বিশ্বাস ওনার দলের এমএলএ ছিলেন, সিবিআইয়ের একজন ডাইরেক্টর ছিলেন, উনি বারবার বলেছেন যে উনি লিখিত জানিয়েছেন সর্বোচ্চ নেতৃত্বকে যে এরকম একটা ঘটনা ঘটছে, ওনার কানে আসছে, এটা যেন দেখা হয়। তার মানে উনি জেনে শুনে করেছেন। এবং আমরা তো দেখেছি ববি হাকিম বলেছেন যে বারবার এই যে এক একটা চেয়ারম্যান বসিয়েছিল, সবটাই ক্যাবিনেটের ডিসিশনে, যে পার্থদা যা করেন একা করছেন না, সবটাই ক্যাবিনেটের ডিসিশন হয়েছে। তো সুতরাং সবটাই মুখ্যমন্ত্রী জানতেন এবং জানে বলেই যে টাকাগুলো নিয়েছেন, নিয়ে চাকরি বিক্রি করে চাকরি দিয়েছেন। সেই জন্য আজকে তুমি বলো তো, এই তোমার চুরি করাটা অপরাধ নয় তো? আজকে বারবার তোমার অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছিলেন যে আপনারা এই লিস্ট দিন, যারা অযোগ্য তাদের লিস্ট দিন, যারা যোগ্য ওই 7,000-এর মতো তাদের বাদ দিয়ে বাদ বাকিটা ওকে করুন। কিন্তু সুপ্রিম কোর্টে গেছে কে? সরকার গেছে।
সরকার গিয়ে দাখিল করেছে এবং সুপ্রিম কোর্ট বারবার জিজ্ঞেস করেছে এসএসসিকে যে আপনারা সিবিআই যে একটা লিস্ট বার করেছে সেটাকে মান্যতা দেন, এই কি শুধু 7,000, কি 7,500, না 8,000, না 9,000? এসএসসি এর পরেও কি আর থাকতে পারে? এসএসসি বলছে না থাকতে পারে, আমরা বলতে পারবো না। তো সুতরাং এই যে পরিস্থিতিটা ক্রিয়েট করেছে, তুমি ভাবো তো ওনারা বলতেই পারছে না প্যানেলে যোগ্য কজন সেখানে পুরো প্যানেল বাতিল করেছে। তুমি একসাথে উত্তর দিও, তুই চন্দনদার একসাথে উত্তর দিও। ওয়ান লাইনার জাস্ট বলে দিই, উনি যেটা বললেন অভিজিৎ গাঙ্গুলির কথা, আমরা দেখলাম কদিন আগে অভিজিৎ গাঙ্গুলি বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাকেও দায়িত্ব দেন আমি রাজি আছি এই যোগ্য আর অযোগ্য ডিসক্রিমিনেশনের জন্য, আমার যদি কোনো হেল্প লাগে। এই অভিজিৎ গাঙ্গুলিকে তো বলতে শুনেছিলাম ঢাকি সহ বিসর্জন দেবো। কোন কথাটা, কোনটা মুখ আর কোনটা মুখোশ, মানুষ তো বুঝতে আমি এটা নিয়ে তোমার কাছে আসবো। চন্দন, দেখো একটা কথা তোমাকে শুরুতে বলি, ইনফ্যাক্ট আমরা জুরিসপ্রুডেন্স নিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে ফিলোসফি অফ ল। এই আজকে কিন্তু যেটা এই এন্টায়ার ঘটনাটি কিন্তু আটকে গেছে জুরিসপ্রুডেন্সে। দেখো একটা মজার ব্যাপার হচ্ছে যে আজকে যে পরিমাণ চাকরি বাতিল হলো এবং সেই চাকরি বাতিলের পরে একটা অযোগ্য তালিকা এলো এবং দে আর ডিক্লেয়ার্ড অযোগ্য, তারা কোয়ালিফাই করবে না, তারা বাদ, তো কোনো সিম্প্যাথি নেই। আসল প্রশ্নটা রয়ে গেল যে পোর্শনটা যারা যোগ্য হিসেবে বিবেচিত হচ্ছেন অথচ তাদের সেখান থেকে রাস্ট্রিকেট করে দেওয়া হচ্ছে, দে also not eligible। এখন প্রশ্নটা হলো এই ক্রাইসিস অফ ল, না যোগ্য বলে বিবেচিত হচ্ছে টেকনিক্যালি নয়, কিন্তু যারা অযোগ্য বলে চিহ্নিত নয়। আমি জুরিসপ্রুডেন্স এই কারণে বললাম যে ফিলোসফি অফ ল তোমাকে যদি এটাকে গাইড করে, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা প্রতিনিধিকেই আমি শুনছি ওই জুরিসপ্রুডেন্সের উপরে যথেষ্ট এমফাসাইজ করছে, কিন্তু বাতিলটা হলো কেন? এই বাতিলটা কিন্তু কোনো একটি ক্ষেত্রে হয়নি। তোমাকে ফিরে যেতে হবে অতীতে। তুমি জানো কিভাবে ম্যাল প্র্যাকটিস হয়েছে, তুমি জানো সেটা কিভাবে প্রাধান্য পেয়েছে, বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীর দ্বারা প্যাট্রোনাইজড হয়েছে, তুমি জানো কিভাবে 2019-এর কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটি কিন্তু আলটিমেটলি ওদের আন্দোলনকে স্তব্ধ করেছিল, সেই সময় তারা ফিরে এসেছিলেন। কিন্তু ঘটনাচক্রে বিভিন্ন প্রবাহে আজকে রাজনৈতিক লড়াইয়ের যে আবহ তৈরি হলো সেটা করলো কারা? আমার প্রশ্নটা হচ্ছে রিভিউর পর রিভিউ এটা করবার তো প্রয়োজন ছিল না। শুরুতে যদি ওয়েমারটা দেওয়া যেত, শুরুতে যদি আমরা আবারও বলি, শুরুতে যদি আমরা সিম্প্যাথেটিক্যালি যদি ওই আবারও বলি জুরিসপ্রুডেন্সকে সামনে রেখে যদি ওয়েমার শিট দেওয়া যেত বা যোগ্য প্রার্থীর তালিকা যারা তাদের যদি আমরা সাপোর্ট সিস্টেমে রাখতে পারতাম, আমি জানি না সেটা রাখা সম্ভব ছিল কিনা, তাহলে হয়তো আরও একটা ব্ল্যাক হোল থিওরি স্টিফেন হকিংসের মতো তৈরি হয়ে যেত। আমি তোমাকে এখানে বলে শেষ করি, আজকে যেখানে যে ক্রাইসিসটা হয়েছে সেই ক্রাইসিসে আমি জানি না মুখ্যমন্ত্রী যে কথাগুলো বললেন, আমরা সবসময় চাই যে যারা যোগ্য তারা চাকরি ফিরে পাক, যেভাবে হোক তাদের একটা ব্যবস্থা করা হোক, কিন্তু সমস্যাটা অন্য জায়গাতে হচ্ছে। সমস্যাটা হচ্ছে অন দ্য হোল যে ক্রাইসিসটা তৈরি হয়েছে সেই ক্রাইসিসকে তো সেগমেন্ট করা যাচ্ছে না, আর সেটা যাচ্ছে না বলে বারবার রিভিউতে যাচ্ছে, ফিরে আসছে, লাভ তো কিছু হচ্ছে না। শুভসেচি, তার মানে তো অরূপদা বিষয়টা খুবই একটা গোলমেলে জায়গায় থেকে গেল। আমরা যদি ধরে নিই যারা ওখানে আন্দোলন করছেন তারা, আমরা জানি না এরপর তাদের কি সিদ্ধান্ত হবে, যদি তারা আন্দোলনে অনড় থেকে থাকেন, এবং সেই বিষয়টা কিন্তু সামনে এলো না, বিষয়টা একেবারেই আইনের কাছে চলে গেল এবং সত্যিই তাই, কিছু করারও নেই। কিন্তু কোথাও গিয়ে তাদের তরফ থেকে তো এই অভিযোগটা উঠছে যে এই গোটা বিষয়টার জন্য দায় রাজ্য সরকার, ফলে রাজ্য সরকারকেই বিষয়টা ঠিক করতে হবে। না, আমি প্রথমত বলি এখানে ওয়েমারের কথা যেটা বললেন এটা কিন্তু অ্যাজ পার রুল ওয়েমার 1 বছরের বেশি সংরক্ষণ করা যায় না। এবার তর্কের খাতিরে যদি মিরার যে সার্ভার থেকে এসেছে সেটা নিয়ে অথেন্টিসিটি নিয়েও প্রশ্ন উঠেছে। সবচেয়ে বড় কথা যে সিলবন্ধ রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল বা এখানকার হাইকোর্টের কাছে প্রাইমারিলি জমা পড়েছিল, সেই রিপোর্টের ভিত্তিতেই তো বিচার ব্যবস্থা থেকে এই কমেন্টটা এসেছিল যে টেন্টেড আর আনটেন্টেড। তার মানে বিচার ব্যবস্থার কাছে যে সিলবন্ধ খামে রিপোর্ট জমা পড়েছিল তাতে ক্যাটাগরি করে দেওয়া হয়েছিল যে কারা র্যাঙ্ক জাম্প করেছে, কারা ওএমআর শিটে কারচুপি করেছে, বা কারা সাদা খাতা জমা দিয়েছে। এই তথ্যটা তো আমরা দিইনি, এই তথ্যটা তো সেন্ট্রাল এজেন্সি সিবিআই দিয়েছিল ইনভেস্টিগেট করে। তাহলে সিবিআই যদি ইনভেস্টিগেট করে এই তথ্যটা দিতে পারে সেটা থেকেই তো বোঝা ছিল যে কতজন টেন্টেড। এই যে 6256 এই ফিগারটা সংবাদ মাধ্যমের মাধ্যমে এলো, এই ফিগারটা এলো কোত্থেকে, অরিজিনটা কোথায়? এই ফিগারটা হচ্ছে সেন্ট্রাল এজেন্সি, তারা ইনভেস্টিগেট করে রিপোর্টটা জমা দিয়েছে। সেটার বেসিসে যদি সুপ্রিম কোর্ট এই কমেন্টটা করতে পারে যে টেন্টেড আর আনটেন্টেড, তাহলে সেখানেই তো পরিষ্কার ছিল যে যারা আনটেন্টেড, যারা যোগ্য, যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে নিজের মেধার ভিত্তিতে, তাদেরকে গোটাই ঢাকি সহ বিসর্জন। তাহলে কি অভিজিৎ গাঙ্গুলি, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেক্সাসটা এতটাই শক্তিশালী যে পার্টিকুলারলি রাজনৈতিক সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থাকে বিচার ব্যবস্থাকে একবারও প্রশ্ন করছি না। আমি বলছি যে অভিজিৎ গাঙ্গুলিরা যে বারবার করে মন্তব্য করেছেন, কখনো বলছেন ঢাকি সহ বিসর্জন দেব, বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বারবার করে প্যানেল বাতিলের দাবি করছেন, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এতগুলো মানুষের এই যে ভবিষ্যৎটা অসুরক্ষিত হয়ে গেল, তার রেসপন্সিবিলিটির দায়িত্বটা কে নেবে? বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা নেবেন না?
আজকে কেন বারবার করে যারা যোগ্য এবং তারা নিজেরা ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের মঞ্চে গিয়ে তারা বলেছেন একাধিক সময় যে আপনারা যোগ্য, আপনাদের নিয়োগে কোনো অসঙ্গতি নেই। তাদের নিয়োগের জন্য যখন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট হচ্ছে, যেই পোস্টটাকে স্বীকৃতি দিচ্ছে সুপ্রিম কোর্ট, তারপরে সে আবার হাইকোর্টে মামলা করছে সুপার নিউমেরিকের বিরুদ্ধে। আসলে রাজনৈতিক ডিভিডেন্ড কুড়োতে হবে। যদি সত্যি সত্যি এদের চাকরিটা হয়ে যায়, স্থিতাবস্থা বজায় থাকে, তাহলে পলিটিক্যালি ওই এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাইটা করতে পারবে না। আচ্ছা প্রীতম, না দেখো, আজকে পরিষ্কার তো সুপ্রিম কোর্ট এটাই বারবার বলছে যে সিবিআই যেগুলো বার করেছে তার মান্যতাটা কে দেবে। এই যে বারবার জিজ্ঞেস করছে এরপরেও কি এই যে ফিগারটা আমরা দেখছি এরপরেও কি আরও কিছু আছে অযোগ্য, সেটা এসএসসি বলছেন আমরা বলতে পারবো না, রাজ্য সরকার বলছে আমরা বলতে পারবো না। তার জন্য আমাদের কোটি কোটি টাকা খরচা করে বিভিন্ন লয়ার দাঁড় করিয়েছে, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছিল। তো সুতরাং আজকে ওনারা যে চাকরিটা চুরি করলেন, চাকরিটা ডাকাতি করলেন, কেন করলেন? এবং আজকে সিবিআই যে চার্জশিটে বলেছে জনৈক অভিষেক ব্যানার্জি, সেই জনৈক অভিষেক ব্যানার্জি যে স্বয়ং এমপি অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার, সেটা অভিষেক ব্যানার্জি নিজে স্বীকার করেছেন। তো এগুলো তো আজকে মানে একদম প্রমাণিত সত্য। তো সেটা কেন করেছেন? আজকে করে 26,000 চাকরি প্রার্থী, মানে অ্যাকচুয়ালি 26,000 না, প্রায় 1 লাখ পরিবার, এই 1 লাখ পরিবারকে অনিশ্চয়তার মুখে আপনি ঠেলে দিয়েছেন এবং তাদের কাছে রাস্তায় নামিয়েছেন। কেন? তার কারণ হচ্ছে আপনাকে চুরি করতে হবে। চুরি করে আপনার একের পর এক নেতা মন্ত্রী প্রায় 15-16 জন যারা অ্যারেস্ট হয়েছে, তারা কারা? তারা সবাই মমতা ব্যানার্জির লোকজন এবং তৃণমূলের লোকজন। তাদের কেউ এমপি, কেউ এমএলএ, কেউ চেয়ারম্যান, তারাই আজকে জেলে আছে এবং তাদেরকে এবং আজকে বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় তৃণমূল স্বীকার করে হ্যাঁ যে চুরি হয়েছে, কিছু চুরি হয়েছে। আরে কিছু চুরি মানে কি? এটা তো কিন্তু এসএসসি কে বলতে হবে যে এটা সার্টিফাই করতে হবে। কিন্তু এই জায়গা থেকে চন্দন আমি কথা উত্তরে ও যে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে যারা চুরিতে ধরা পড়েছে তৃণমূলের লোকজন, ঠিক। কিন্তু পার্টিকুলারলি আপনার মনে থাকবে যে ডিপিএসসির দুর্নীতি নিয়ে অভিজিৎ গাঙ্গুলি যখন বিচারপতি ছিলেন, উনি হুগলির জন্য রায় দিয়েছিলেন, বর্ধমানের জন্য, নদিয়ার জন্য রায় দিয়েছিলেন। পার্টিকুলারলি একটা জেলা পূর্ব মেদিনীপুর, তার জন্য উনি মামলাটা রিজার্ভ রেখে দিয়েছিলেন। কেন? পরবর্তী বসকে খুশি রাখতে হবে বলে পূর্ব মেদিনীপুরের রায়টা আসেনি? এই প্রশ্নগুলো তো উঠবেই। তৃণমূলে যারা রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাদের গ্রেপ্তার হয়েছে, শুভেন্দু অধিকারী জাতি বদলেছে বলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসবে না। আরে আমরা তো তাই বলছি, আবার আমাদের টাকা খরচা করেনি, আবার আমাদের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে যাবেন না। আপনার পূর্ব মেদিনীপুর নিয়ে এত সমস্যা বিজেপি বলে। আরে বাবা, সেটাই তো বলছি, আপনারা সোজা যান না। আপনি এইগুলো পলিটিক্স না করে সুপ্রিম কোর্টে যান। আমি বুঝতে পারছি না, চুরিও করবেন আপনারা, রাজনীতিও করবেন আপনারা, এদেরকে পেটাবেন আপনারা, বিজেপি না দিলীপপন্থী বিজেপি, 1 লাখ লোক শুভেন্দুপন্থী বিজেপি না দিলীপপন্থী বিজেপি, বুঝতে পারছি না। শুভেন্দুকে চোর বললো বিজেপির মুখপাত্র, শুভেন্দুকে চোর বললো বিজেপির মুখপাত্র, শুভেন্দুকে চোর বললো। উনি দিলীপপন্থী বিজেপি না শুভেন্দুপন্থী বিজেপি? ভাইপো না মমতা সেটা ঠিক করতে পারছে না। আরে আমরা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা দি সেনাপতি অভিষেক, নেত্রী মমতা দি সেনাপতি অভিষেক, তুমি বলো আমি তো বলছি নেত্রী মমতা দি নেতা অভিষেক, তুমি বলো নেতা শুভেন্দু আর দিলীপ বলতে পারবে না, বলতে পারবে না শুভেন্দু আর দিলীপ একসাথে বলতে পারবে না, একসাথে বলতে পারবে না, চিৎকার করতে হবে, ও চিৎকারই করতে হবে। ও জানে না নেতার নাম কি, ও জানে না নেতার নাম কি। আসছি আমি চন্দনদা একটা বিষয় দেখো। প্রথম কথা হচ্ছে দুর্নীতি হয়েছে, এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, তৃণমূল কংগ্রেস তরফ থেকেও মানা হচ্ছে, এটা নিয়ে কোনো আর দ্বিমত নেই। মুশকিল হচ্ছে যে এই দুর্নীতির জন্য এতগুলো মানুষের চাকরি গেল, এর প্রভাব গোটা শিক্ষা ব্যবস্থার উপরে। যারা এটা করলো তাদের মধ্যে এখনো অনেকে জামিন পেয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের শাস্তি কি হবে না হবে সেটা বিষবাও জলে। অথচ শাস্তি পেতে হচ্ছে এই মানুষগুলোকে যারা যোগ্য, যাদের কোনো দোষ নেই, তাদেরকে আবার পরীক্ষা দিতে হবে। তারা রাস্তায় বসে আছেন, গরমের ছুটি বলে পরিস্থিতি সামলে যাচ্ছে। চন্দনদা, স্কুল খুললে কি হবে আমরা কেউ জানি না। দেখো, কমপ্লিটলি তুমি যদি 2016 পর থেকে বলো তাহলে কমপ্লিটলি একটা জেনারেশন শেষ। মানে আমি বলতে চাইছি যোগ্য অযোগ্য, যে অযোগ্য ইভেন মোর দ্যান 6,000 তারাও তো পড়িয়েছেন এবং তাদের যোগ্যতার বাইরে গিয়ে পড়িয়েছেন। আমরা ডিটেক্ট অনেক পরে করেছি, এটা অস্বীকার করে লাভ নেই যে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা ব্যাপক রকম ক্ষতি এরা তৈরি করে দিয়েছেন বাই জেনারেশন। পরবর্তী সময় কি হবে জানি না। দ্বিতীয় প্রশ্নটা
হচ্ছে আমি এখানে মাননীয় সুপ্রিম কোর্টকে আদারওয়াইজ কিছু বলতে পারি না, কিন্তু তথাপি যখন জনৈক অভিষেক ব্যানার্জির প্রসঙ্গটা আসছে তখন জনৈক শব্দটা আসছে কেন? যদি জনৈকই হয় এই অভিষেক ব্যানার্জি নাও হতে পারেন। মানে আমার প্রশ্নটা হচ্ছে সুপ্রিম কোর্টের রুলিংয়ের ক্ষেত্রে কেন স্পেসিফিক হবে না? 2015 সালে আমরা যে ওই টাকা নেওয়ার ঘটনাটা দেখানো হয়েছিল, আমরা কেস করেছিলাম ইনফ্যাক্ট এদের বিরুদ্ধে, যেটাকে নারদার, সেই প্রসঙ্গে তো আমরা স্পেসিফিক নাম দিয়েছিলাম এবং এটা প্রমাণিত সত্য। কেস এগিয়েছে কি না গিয়েছে পরের ব্যাপার। এই জনৈক শব্দ তো আমরা বলিনি, আমরা বলেছি স্পেসিফিক্যালি এই নামগুলো এবং এদের দেখিয়েছি। আমার প্রশ্নটা হচ্ছে এখানে দেখো, একটা কথা আমি বারবার বলি, আমাদের মনে হয় এই প্যানেলে কেউ বলবে না যে যারা যোগ্য তারা এইভাবে বঞ্চিত হোক। এটা একটা ব্যাপক পরিকাঠামোগত অবক্ষয় এবং আগামী দিন এটা একটা এক্সাম্পল। কিন্তু আমরা যেটা বুঝতে পারছি না, আবারও বলছি, সবাই আমরা জুরিসপ্রুডেন্সের কথা বলছি, কিন্তু যেটা বুঝতে পারছি না লিগ্যালিটি বা অ্যাক্ট বা অ্যাকশন কি হতে পারে। আমার মনে হয় রিভিউতে বিশেষ কোনো কাজ হবে কি, অন্তত অতীত অভিজ্ঞতা সেটা বলে না। যদিও আমরা যথেষ্ট সিম্প্যাথেটিক কি করব হয়তো রাজনৈতিক দলগুলো বুঝে উঠতে পারছে না, ক্লারিফিকেশন যে যেভাবেই দিক, আমরা লড়াই করে অন্তত আর যাই হোক এদের সিম্প্যাথি আদায় করতে পারবো না। এরা বাস্তব জায়গায় দাঁড়িয়ে আছে, যাকে বলা হয় দ্য ক্রাইসিস অফ রিয়ালিটি, সেখানে এরা দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, কিন্তু প্রীতমরা তো বলছে যে যদি তারা ক্ষমতায় আসে, এই মুখ্যমন্ত্রী যদি চলে যান, তারা এলে তারা যোগ্যদের বিচার করে চাকরি দেবে। আজকে প্রথম কথা হচ্ছে সিবিআই একটা মিরর ইমেজ আমরা সবাই জানি উদ্ধার করে দিয়েছে। সেই মিরর ইমেজটাই যে অথেন্টিক সেটা তো এসএসসিকে আপনার এফিডেভিট দিয়ে জানাতে হবে, কোথায় কোর্টে জানাতে হবে, অন্য কাউকে বললাম মিরর ইমেজ সেখানে তো গন্ডগোল। না সেটা গন্ডগোল না, গন্ডগোল সেটা কে বলবে? আমি তুমি না তো, এসএসসি বলবো, মানে সরকার বলবে। সেটা সিবিআই তদন্তই পাবে। সিবিআই যেই মিরর ইমেজটা বার করে দিয়েছে সেটাই বলুক না, সেটা কেন বলছে না? সুতরাং যেইটা আছে অলরেডি সেটা ওরা বলছে না। তার কারণ হচ্ছে তারাও খুব ভালো করে জানে যে এর থেকেও বেশি ওনারা চুরি করেছেন, এইটা ওরা জানে। এবং চোরেদের বাঁচানোর জন্য যাদের টাকা নিয়েছেন তারা এবং যারা নিয়ে ফেলেছেন এই চাকরি প্রার্থীরা, এরপরে মমতা ব্যানার্জির বাড়ি না বা নবান্ন না, যাদের থেকে টাকা নিয়েছে তাদের বাড়িগুলো ঘেরাও করবে, সেই জন্য তার ভয়ে আজকে ওনারা বারবার গোল 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 করে ঘোরাচ্ছেন এবং মিথ্যা কথা একের পর এক বলে যাচ্ছেন। এবং আরেকটা কথা, একটা যা সিগনিফিকেন্ট কথা, কয়েকদিন আগে মমতা ব্যানার্জি যেটা মিটিং করেছিলেন, উনি তো যোগ্য তালিকা নিয়ে ঢুকেছিলেন, দেখেছিলেন অন্য সময়। তার মানে সরকারের কাছে সেই যোগ্য তালিকা আছে, তাহলে কি করে যোগ্য তালিকা বুকে নিয়ে তারা ঢুকেছিল? কিসের জন্য ঢুকেছিল বলা হয়ে গেছে। সিবিআই যে মিরর ইমেজটা উদ্ধার করেছে, বারবার করে বলা হচ্ছে এটা উত্তরপ্রদেশের নয়ডার এক ব্যবসায়িক বাড়ি জায়গায় রেড করে, অপ্রাতিষ্ঠানিক জায়গায় রেড করে। এবার যেই মিরর ইমেজ সিবিআই উদ্ধার করেছে, এটা মানে অদ্ভুত লজিক লাগলো, সেই মিরর ইমেজকে সার্টিফাই করবে এসএসসি, মানে উদ্ধার করবে সেই ব্যবসায়ীকে। ভাই তোমার বলার সময় বলিনি, তুমি শুনে নাও। সেই ব্যবসায়ীকে কে দিয়েছে সেটা তো তোমাকে বলতে হবে। তুমি বলো, তোমার বলার সময় বলি, এটা তৃণমূলের মুখপাত্রের টাইম, তুমি যদি তৃণমূল হতে চাও আমার আপত্তি নেই। যে মিরর ইমেজ সিবিআই উদ্ধার করেছে, এটা নতুন লজিক পেলাম, সেটা সার্টিফাই করবে এসএসসি। তার মানে বিজেপির নেতার সার্টিফিকেশন তৃণমূল দেবে আর কি, ব্যাপারটা এরকম দাঁড় করাচ্ছে হাস্যকর জায়গায়। দ্বিতীয়ত আমার বক্তব্য খুব পরিষ্কার, দেখুন আজকে বারবার করে সবাই যে কথা বলছে, আবারও বলছি, মুখ্যমন্ত্রী চাইছেন যাতে যারা যোগ্য তাদের চাকরিটা থাকে। এই বিজেপি আপনি যেটা শুরু করলেন প্রথম থেকে, এটা তো ঘটনা। এই বিজেপি কোন মুখে কথা বলেন বলুন তো? ত্রিপুরায় ক্ষমতার আসার আগে 10,323 জন সিপিএম এর আমলে দুর্নীতি করেছিল। এই বিজেপি আন্দোলন করেছিল যে সিপিএম এর আমলে দুর্নীতি করে ক্যাডার নিয়োগ করেছে, এদের চাকরি চলে গেছে সিপিএম এর দুর্নীতির জন্য, আমাদেরকে ক্ষমতায় আনুন, আমরা এদের চাকরি নিশ্চিত করব। 10,323 জন যারা শিক্ষকের চাকরি পেয়েছিল, তাদের বাগানের মালিক, তাদের গ্রুপ ডি, তাদেরকে স্কুলের ঝাড়ুদার, সারা ভারতবর্ষে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি হচ্ছে ব্যাপক। এটা যদি অ্যালাউ করো, তাহলে কেউ বলতে পারবে না একা বিজেপির গলার জন্য, বিজেপির একা গলার জন্য। এটা যদি অ্যালাউ করো, কেউ বলতে পারবে না। এটা যদি অ্যালাউ হয়, কিন্তু অরূপদা এইগুলো দিয়ে তো জাস্টিফাই করা যায়। আমি জাস্টিফাই করার কথা একবার বলছি না, আমি প্রথমত বারবার বলছি যে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস ভায়োলেট হয়েছে, তার জন্য সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করবে, সুপ্রিম কোর্টের উপরে আমরা কেউ নই। পাঁচ, দ্বিতীয় কথা, যেটা দিয়ে বিজেপি প্রতিনিধি জাস্টিফাই করতে চাইলেন তাদের চাকরি দেওয়া হয়েছে, আপনি স্কুল টিচারের চাকরি যাদের দিয়েছেন তাদের দিয়ে স্কুলের বাগানের মালিক, তারা গিয়ে স্কুলের ঘর ঝাড়ুদারি করবে। আর গ্রুপ ডি স্কুলের টিচারের পোস্টিংকে আপনি গ্রুপ ডি ঝাড়ুদারের পোস্টিং আর পিয়নের পোস্টিং দেবেন। আজকে সবচেয়ে বড় দিচ্ছে, সারা ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি হচ্ছে ব্যাপক। যারা তদন্ত করতে গেছে তাদের পর্যন্ত সুইসাইড হয়েছে, এমনকি রাজ্যপালের ভাইপোকে পর্যন্ত সুইসাইড করতে হয়েছে। আজকে কটা দিন বিজেপি নিয়ে কথা বলেছে, চোরের মায়ের বড় গলা বলে না, বিজেপির হচ্ছে চোরের মায়ের বড় গলা। আর আমরা
পরিষ্কার বলছি, যারা দুর্নীতি করেছে, অন্যায় করেছে, সিবিআই তো ওদের হাতে, এজেন্সি তো ওদের হাতে, তদন্ত করুক না। আর বারবার করে জনৈক অভিষেক ব্যানার্জি বলা হচ্ছে। এই একইভাবে দিল্লি লিকার কেস মামলা আপনারা সকলে জানেন, 13 বার ধরে অরবিন্দ ফার্মার মালিক শরৎ রেড্ডি সে দেয়নি ডিক্লারেশন যে অরবিন্দ কেজরিওয়াল কোনোভাবে জড়িত নয় এই কেসে। 14তম বারে তাকে বেল দেওয়া হয়নি, ইডি বেল দেয়নি। তারপরে যখন বেল দিয়েছে বোঝা গেছে কন্ডিশনাল বেল, তাকে অরবিন্দ কেজরিওয়ালের নাম নিতে হয়েছে। পরে সুপ্রিম কোর্টে গিয়ে মানে গালে থাকবো। আমি চন্দনার কাছে আসি। চন্দনা, দেখো একদম পরিষ্কার ঘটনা। আমরা যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি এখানে দেখো ন্যাশনাল পার্টি হিসেবে রেফারেন্স আসবে। যেমন ওনার্স যদি হয় বা ক্রেডিট যদি হয়, কর্ণাটকে কি হচ্ছে, তেলেঙ্গানা, সে দায়বদ্ধতা আমারও। এবং এখানে দাঁড়িয়ে হয়তো তৃণমূলের এত বড় দায়বদ্ধতা নেই, যেহেতু বাংলায় রাজনীতিতে এটা করেন এবং গভর্নেন্স করেন। প্রীতমকে দায়িত্ব নিতে হবে। দ্যাট ইজ আ পয়েন্ট, যে যখন 10,000-এর উপর চাকরি, সেই চাকরিগুলো অ্যাবসলিউটলি তাদের নিজস্ব শিক্ষকদের চাকরি কিন্তু দেওয়া হয়েছে এবং এটা একদম ডকুমেন্টেড। তারা কিন্তু শিক্ষকের জায়গায় চাকরি পাননি। ইনফ্যাক্ট তারা যখন আরও লোয়ার গ্রেডে চাকরি পেয়েছে, চাকরিটা তো দেওয়া গেছে, কিন্তু সেই চাকরিটা কীভাবে দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো থাকবে। মানে আমাদের ওনার্স নিতে হবে। এবার তোমাকে আমি একদম রাজ্যের কথা বলি। আমরা না হয় ফাইটটা বাইরে করলাম না, একেবারে যেখানে আমরা দাঁড়িয়ে আছি তাতে আমরা আবারও বলছি যে বারবার এই যে দ্য ন্যাচারাল জাস্টিস, হোয়াট ইজ ন্যাচারাল জাস্টিস, এটা ন্যাচারাল জাস্টিস টাইকেই তো আমরা যে বারবার যেটা বলি জুরিসপ্রুডেন্স, অর্থাৎ 99 জন বেরিয়ে যাক, একজনও যেন দোষী অদোষী যারা শাস্তি না পায়। তো বাস্তব চরিত্র যদি তাই হয়, বাস্তবটা তো দেখা গেছে যে এখানে বারবার বিভিন্ন অ্যাটেনশন করা হয়েছে, পয়েন্ট অফ অ্যাটেনশন করা হয়েছে। কেন্দ্রীয় ক্ষেত্রে যেমন অ্যাক্টিভিশন নিয়ে আমাদের প্রশ্ন আছে, সিবিআই, ইডি তারা কি করেছে, তাদের ডকুমেন্টেশনসের কি, তারা কোথায় গিয়ে আলটিমেটলি সাকসেস হয়েছে, বারবার রিপ্রিমেন্ডেড হয়েছে কোর্টের দ্বারা, এগুলো তো বারবার দেখেছি আমরা এই সব কেসে। অ্যাট দি সেম টাইম অনেকে বেল পেয়ে গেছে বিকজ অফ দেয়ার ইনঅ্যাকশন। আবার অ্যাট দি সেম টাইম এটাও বাস্তব যে এরাও হাতে অনেক সময় পেয়েছিলেন, তারা কিন্তু রিকভার করতে পারতেন। আমার সময় প্রায় শেষ হয়ে গেছে, মানে ফলে দায়টা কিন্তু দুতরফেই নিতে হচ্ছে। দুতরফের জন্য না, আমরা খুব সংক্ষেপে দায়টা নেওয়া নিশ্চিতভাবে রাজ্য সরকার কোথাও দায় এড়াচ্ছে না। আমরা চাকরি যারা বঞ্চিত তাদের পাশে, আমরা চাই তাদের জীবন সুরক্ষিত থাকুক। কিন্তু এই কাকচিল শকুন রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মারা, এই বিকাশ রঞ্জন বা তরুণজ্যোতি তিওয়ারিরা, তারা উঠে পড়ে লেগেছে নিজের পলিটিক্যাল ফায়দা বেনিফিট তোলার জন্য। এই 26 পরিবারকে তারা মোটামুটি এটা তো প্রমাণিত সত্য হয়ে গেল। মমতা ব্যানার্জি বারবার যাদের থেকে চুরি করেছেন টাকা, যাদের টাকা তুলেছেন, এবং আপনারা কুন্তল বলেছেন সেই টাকা তুলে উনি আবার নন্দীগ্রামে গেছিলেন মমতা ব্যানার্জি ইলেকশন করতে, তার মানে সেই টাকা মমতা ব্যানার্জি ইলেকশনে ইউজ হয়েছে। তো সুতরাং আজকে মমতা ব্যানার্জি প্রুফ করে দিলেন যে উনি চোরদের সাথেই আছেন। তো উনি বারবার বলছেন, বারবার বলা হচ্ছে আমার সময় একদম শেষ। প্রত্যেককেই ধন্যবাদ। চাকরি প্রার্থীদের তরফে কি বক্তব্যের পর নজর থাকবে ফিরাসি বিরোধী পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।